গল্পের নাম তুমি আসবে বলে, প্রসঙ্গ 3, লেখা ইবা রহমান। হিয়াকে নিয়ে বাড়িতে ঢুকতে হিয়ারি বয়সী এক তরুণী কোথা থেকে দৌড়ে এসে ঝাপটে ধরল উজানকে। ব্যাপারটাতে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল উজান। অনেক বনিতা করে মেয়েটাকে তার চওড়া বুক থেকে সরিয়ে সামনে দাঁড় করাতে সক্ষম হলো। মেয়েটা হাসি মুখে কিছু বলার আগেই তার চোখ পড়ল উজানের পাশে দাঁড়িয়ে থাকা হিয়ার উপর। বুক উচকে এক পলকে হিয়ার পা হতে মাথা অব্দি পরক করে নিয়ে সে একটা কৌতূহলী চাউনিতে উজানের দিকে প্রশ্ন তুলল, মেয়েটা কে উজান? উনি শহর থেকে এসেছেন দাদিমণি আর স্পর্শের নার্স হিসেবে জয়েন করবার জন্য ইন্টারভিউ দিতে। আচ্ছা, কিন্তু তাকে তো নিবিড়ে নিয়ে আসার কথা ছিল, তুমি হঠাৎ? নিবিড় ঠিক সময়ে পৌঁছাতে পারেনি, তাই জন্য আমাকে নিতে আসতে হলো। বাই দ্য ওয়ে, তুমি কি কোথাও এখন বেরোচ্ছ মেহু? জয়ের বার্থডে উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার এর আয়োজন করা হয়েছে, সেখানেই যাচ্ছি। দুপুরে আগেই ফিরে আসবো, থাকো, এসে কথা হবে। উজান কিছু বলার আগে মোহিনী হিয়ার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। উজান হিয়াকে সোজা নিয়ে আসলো তার দাদিমণির রুমে। হিয়ার সাথে ওনার পরিচয় করিয়ে দেবার মুহূর্তে দাদিমণি আর হিয়া একে অপরকে দেখে বিস্ময়ে তাকিয়ে উঠল। হিয়া মুখে এক বালতি হাসি টেনে বলল, ম্যাম, আপনি এখানে? দাদিমণি উত্তর দিল, তার বাড়ি সে এখানে না থেকে আর কোথায় যাবে বলো দেখি। হিয়া হাসল। আলতো করে হিয়াকে জড়িয়ে নিল উনি। তাদের কথাবার্তা শুনে এটা স্পষ্ট যে তারা দুজনেই পূর্ব পরিচিত। উজান একটু অবাক হলো, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কি একে অপরকে আগে থেকেই চিনতেন? দাদিমণি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তিনি হিয়াকে আগে থেকেই চেনে। মূলত হিয়ার সাথে তার পরিচয়টা ঔষধ জেঠুর মাধ্যমে। তার হাঁটুর চিকিৎসার জন্য যখন তিনি ঢাকা গিয়েছিলেন সেই সময় তার সাথে হিয়ার পরিচয়। তাহলে দাদিমণি, তুমি ওনার সাথে কথা বলে কি ঠিক করলে আমাকে জানিয়ে দিও। যদি তুমি ওনাকে রাখতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে আমি আজই ওনার সব থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইচ্ছের আবার কি আছে? এই মেয়েকে দেখেই তো আমার মন জুড়িয়ে গেল। তা হিয়ামা, কত স্যালারি দিলে তোমার হবে শুনি? আমি কি বলবো ম্যাম, আমার তো এ বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। একটা মানসম্মত স্যালারি পেলেই আমি সন্তুষ্ট। আর শুধু কি স্যালারি নিলেই চলবে? আমাকেও তো তার বিনিময়যোগ্য সেবিকার মতো সেবা দিতে হবে বলুন। সেবার তুমি আমার জন্য যা করেছিলে আমি জানি তুমি এবারও ঠিক তোমার যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবে। দাদিমণির কথায় হিয়াকে নিয়োজিত করা হলো তার ওই স্পর্শের সেবিকা হিসেবে। গেস্ট রুমের পাশের রুমটাতে ব্যবস্থা করা হলো হিয়ার থাকার। স্পর্শ আপাতত ঘুমোচ্ছে, তাই ঠিক করা হলো সে ঘুম থেকে উঠে গেলে তার সাথে হিয়ার দেখা করানো হবে। দাদামণি হিয়াকে ফ্রেশ হয়ে নিয়ে বলল দুপুরে খাবারের জন্য ঠিক 2:30টার দিকে ডাইনিংয়ে এসে জড়ো হতে। সময়ের ব্যাপারে উজান নাকি বড্ড সচেতন। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, আমি সময় মতো খাবার টেবিলে উপস্থিত থাকবো। দাদামণি থেকে বিদায় নিয়ে হিয়া তার রুমে আসলো। ঘড়িতে তখন 2:10। হাতে সময় খুবই কম, তাই এদিকে সেদিক না তাকিয়ে হিয়া চটজলদি ওর গোসলটা সেরে নিয়ে বেরিয়ে আসলো। গায়ে জড়ালো একটা হালকা বেগুনি রঙের সুতির কামিজ, চুলগুলো এখনো ছিপছিপে ভেজা তার। মোছার সময়টাও যেন নেই আর তার হাতে। 2 পা চালিয়ে হিয়া ডাইনিংয়ে আসলো। দেখতে পেল দাদিমণি তার জায়গায় বসে গিয়েছে। তার পাশের চেয়ারে বসে আছে মোহিনী বলে মেয়েটা। তার সামনের চেয়ারে একটা মাঝবয়সী ছেলে, আর তার পাশে একজন মধ্যবয়সী নারী। দাদামণি আর মোহিনীকে চিনলেও অপর দুজনকে চিনতে বেগ পেতে হলো হিয়ার। ডাইনিং থেকে একটু দূরে ফোনে গভীর এক জরুরি সংলাপে উজানকে মগ্ন থাকতে দেখে হিয়া একটা শান্তির শ্বাস ছাড়ল। যাক, ঠিক সময়ে এসে পৌঁছেছে তাহলে সে। এখনও খাওয়া শুরু হয়নি। টেবিলের কাছে এসে মাঝের চেয়ারটা টেনে হিয়া বসতে যাবে অমনি মেহু হিয়াকে থামিয়ে দিয়ে রাগান্বিত সুরে বলল, এটা উজানের চেয়ার, তুমি গিয়ে অন্য কোথাও বসো। হিয়া কথা বাড়ল না, চেয়ারটাকে আগের জায়গায় ঢুকিয়ে রেখে পিছন ফিরতে যাবে অমনি পিছন থেকে আসা উজানের সাথে ধাক্কা খেয়ে বসলো সে। ভেজা চুলে কিছুটা মুহূর্তে গিয়ে জড়িয়ে গেল উজানের 3 নম্বর বোতামের ভাঁজে। চুলে টান পড়তে আহ বলে হালকা চিৎকার করে উঠল হিয়া। ব্যাপারটা এতই দ্রুত হয়েছে যে দুজনে বুঝতে পারেনি ঠিক কী হচ্ছে। উজান হিয়ার চঞ্চলতাকে থামিয়ে দিয়ে বলল, আপনি একটু স্থির হয়ে দাঁড়ান, আমি দেখছি। মুহূর্তে চুপ হয়ে দাঁড়িয়ে গেল হিয়া। প্রথম দিনে এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে হবে, এটা ছিল তার কাছে পুরো অকল্পনীয়, অবিশ্বাসযোগ্য। কত কাছাকাছি তারা দুজন। চুলের গিঁটটু খুলতে গিয়ে যেন আরও কাছাকাছি এসে জড়ো হলো দুটো হৃদয়। উজানের বুকের ঠিক মাঝ বরাবর রাখা হিয়ার মাথা।
স্থির হিয়ার তপ্ত শ্বাস এসে পড়তে শুরু করলো ওজানের বোতামের ফাঁক ভেদ করে খোলা বুকের উপর। এক অদ্ভুত অনুভূতি খেলে গেল উজানের সারা শরীরে। হিয়ার গা দিয়ে ভেসে আসছে এক মিষ্টি সুবাস, যার অস্থির করে তুলছে উজানকে। নারী শরীরে কেমন আকর্ষণ কত মেয়েই তো তার গা ঘেঁষে চলতে চেষ্টা করে রোজ। কত মেয়ের কথাই বা বলছি কেন, স্বয়ং মেহুই তো সবসময় তাকে নিয়ে বিনিয়ে জড়িয়ে ধরে থাকে। কোথায় তাদের বেলা তো এরকম আকর্ষণ কাজ করে না তার। তাহলে আজ হঠাৎ কিছুক্ষণের পরিচয়ে একটা মেয়ের জন্য কেন তার শরীর এভাবে কাঁপছে? দুজনে এ মুহূর্তে প্রচণ্ড রকমের অপ্রস্তুত হয়ে আছে। কাপা হাতে শিরশিরে আমেজ কিছুতে বোতাম থেকে আর চুলগুলোকে সরাতে পারছে না। একদিকে উজান চেষ্টা করছে তো আরেকদিকে হিয়া। দুজনের আঙ্গুলগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। এদিকে তাদের দুজনের এই কাণ্ডে দাদিমণি সহ নিবিড় সাহেব নীরবে হেসে দিলেও দাবানলের অগ্নিশিখা এসে বিরাজ করতে থাকে মোহিনীর সারা অঙ্গ জুড়ে। সে লেলিহান ক্রোধের শিখাকে নিয়ন্ত্রণ করতেই হলের ঝুড়িতে রাখা কাঁচিটা হাতে তুলে নেয় মোহিনী। উঠে এসে একটানে কেটে দেয় বোতামে জড়িয়ে থাকা হিয়ার কিছু চুল। মোহিনীর এ কাজে সবাই হতবাক, আর হতবাগের পাশাপাশি রাগান্বিতও যান। কি করলো এটা মোহিনী? কাঁচিটা তো হিয়ার চোখে গিয়েও লাগতে পারত। মুহূর্তে চোখ দুটো লাল হয়ে গেল তার। গম্ভীর কণ্ঠে সে এবার ঝাড়ি দিয়ে উঠল মোহিনীর উপর। আর ইউ গন অ্যান সেন্স মেহু? কি করতে যাচ্ছিলে এটা তুমি? একটু এদিক ওদিক হলেই কাঁচিটা চোখে মুখে লেগে একটা মারাত্মক ক্ষতি হতে পারতো ওনার। হলে তাই হতো। হোয়াট? তুমি এখন এই বাড়ির বাইরের মেয়ের জন্য আমাকে কথা শোনাবে উদান? তুমি ভুল করলে আমি অবশ্যই তোমাকে শাসন করব। আর উনি বাহিরের কেউ নন, উনি দাদিমণির নার্স। আজ থেকে উনি এ বাড়িতে থাকবেন, তাই ওনার ভালো মন্দ দেখে রাখার দায়িত্ব এখন আমাদেরই। সেই তো দায়িত্ব বলেই হন হন করে ডাইনিং থেকে করলো মেহু। ঘটনাটা এভাবে মোড় নেবে হিয়া বুঝতে পারেনি, তবে এটা সে বুঝতে পেরেছে মেহু তাকে এ বাড়িতে বেশি দিন হয়তো সহ্য করবে না। কি হলো, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? খেতে বসুন। উদানে গম্ভীর কণ্ঠে হুঁশ ফেলল হিয়ার। হ্যাঁ করে বসেছি। বলতে বলতে বসে পড়ল নিবিড়ে পাশের চেয়ারটাতে। শার্টের হাতাগুলো ভালো করে ফ্লোট করে নিয়ে উজান নিজের চেয়ারে বসে গেল। কিছু সার্ভেন্ট এসে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে গেল। নিশ্চয় এই থমথমে পরিবেশটাকে শান্ত করতে নিবিড়ি কথা শুরু করলো। আপনি তাহলে মিস হিয়া মুনতাসির? জি, আমি নিবিড় স্যারের অ্যাসিস্ট্যান্ট, এবারই যাবতীয় কাজের ম্যানেজার। আজ আমারই আপনাকে নিতে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হওয়াতে আমি ঠিক সময়ে আপনাকে নিতে আসতে পারিনি। তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। সমস্যা নেই, জীবনে তো সমস্যা বলে কয়ে আসে না। আপনি নিতে না আসলে আমি ঠিক ঠিকানা খুঁজে চলে আসতে পারতাম। ধন্যবাদ। আবার কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উজান একটা সার্ভেন্টকে ডেকে বলল মোহিনী ম্যামের রুমে খাবারটা নিয়ে যেতে। উজান বলা মাত্রই সার্ভেন্টটা তার কাজে লেগে পড়ল। এদিকে এবার নীরবতা কাটিয়ে দাদিমণি একটা বিষয়ে কথা তুলতেই কপালের রোয়াক ভাঁজ হয়ে আসলো উজানের। হয়েছে না হয় তাহেরের কিছু ভুল, তাই বলে তুই ওনাকে এভাবে তাড়িয়ে দিতে পারিস না উজান। আমি তোমাকে এ বিষয়ে আগেই বলেছি দাদিমণি, উনি আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের মিথ্যা বলে আমাদের ব্যবসা অনেক টাকা আত্মসাৎ করেছে। ওনার প্রয়োজন ছিল সেটা উনি এসে আমাকে একবার বললেই পারত। আমি ওনার প্রয়োজনের চাইতে ওনাকে দ্বিগুণ ধরিয়ে দিতাম, কিন্তু তা না করে উনি ছলনায় আশ্রয় নিয়েছেন। আর এইসব প্রতারণা মিথ্যে আমি একদমই ঘেন্না করি, তুমি খুব ভালো করে জানো সেটা। তাই আমি আশা করব তুমি এই বিষয়ে আর কখনো কোনো প্রশ্ন তুলে আমাকে অপ্রস্তুত করবে না। উদানের কথায় দমে গেল দাদিমণি। দাদিমণির চোখে মুখে হিয়া দেখতে পেল এক অসহায়তার চিহ্ন। আর একটা কথা, মোহিনীকে বুঝিয়ে দেওয়া এটা ঢাকা শহর না যে ও ইচ্ছে মতো যেমন খুশি সেরকম জামা কাপড় পরে দিব্যি ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে। এটা শাহরিয়ার কুঞ্জ, এখানে এসব শহরে চালচলন আমি একদমই সহ্য করব না। শালীনতার সীমার মধ্যে থেকে একটা মানুষের সব কিছু করা উচিত বলে আমি মনে করি। আশা করি মিস মুনতাসিরও এ ব্যাপারে আমাকে নিরাশ করবেন না। যদি আপনি ঢাকা শহরের মানুষ। হিয়া কিছু বলতে পারলো না, শুধু নিজের সর্বোচ্চ দিয়ে হজম করে নিল ওজানের প্রত্যেকটা কথা। বিহান থেকে ওজানের ব্যাপারে যে বিবরণ শুনিয়ে এসেছিল এতদিন, তার বিন্দুমাত্র ছিটেফোঁটাও সে এখন অবধি ওজানের মধ্যে আবিষ্কার করতে সক্ষম হলো না। উপরন্তু ওজানের কথাবার্তা থেকে শুরু করে কথা বলার সময় এক অনন্য গাম্ভীর্য
আর সাবলীল ব্যক্তিত্ব এই অল্পক্ষণের মধ্যে এক অন্যরকম জায়গা তৈরি করে নিতে থাকলো হিয়ার মনে। উজান যে ভীষণ একরোখা তার কথাবার্তা শুনে আন্দাজ করে নিতে পারল হিয়া। সাথে এটাও সে উপলব্ধি করলো উজান ভীষণ রক্ষণশীল একজন মানুষ। খাবার শেষে যে যার রুমে আসলো, ভেজা চুলেগুলো দিয়ে এখনও টুপটুপ পানি ঝরছে হিয়ার। সেগুলো এবার ভালো করে না মুছলে এই নির্ঘাত জ্বর সর্দি বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়ে যাবে। পিছন ফিরে চুলগুলো ঝেড়ে নিচ্ছিল হিয়া। এর মধ্যে কখন যে উদান এসে তার পিছনে দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পারেনি সে। চুল ঝাড়া শেষে মুঠোভর্তি চুলগুলো একটানে পিছন মেলে দিতেই চুলের আগায় লেগে থাকা পানিগুলো সব বৃষ্টি হয়ে টুপটাপ ঝেড়ে পড়ল উজানের বুকে, আর হাতে আর অল্প কিছু কণা ঝরে পড়ল মুখের কোণে। এক দুবার মিটে মিটে চোখের পলক ফেলল উজান। হিয়া পিছন ফিরতে উজানকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। নিজের দিকে তাকাতে গিয়ে খেয়াল করলো গায়ে তার ওড়না জড়ানো নেই। মুহূর্তে চোখ নামিয়ে নিল হিয়া। বিছানা থেকে নিজের ওড়নাটা তুলে গায়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। উজান হিয়ার দিকে চোখ বুলিয়ে পিছনে ফিরল, বুড়ো আঙ্গুলে চাপ দিয়ে চিবুকের কানিতে লেগে থাকা পানিটা মুছল। আমি বুঝতে পারিনি, আমার উচিত ছিল নক করে আসা। সমস্যা নেই, বলুন কি বলবেন। উজান হিয়ার দিকে মুখ ঘুরে তাকালো, কিন্তু হিয়ার চোখ রাখালো না। মইনের ছেলে মানুষের জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। মেয়েটা আসলে ছোট থেকে অনেক জেদি, আর কেন জানি না আমার ব্যাপারে একটু পসেসিভ, তাই আপনাকে আর আমাকে একসাথে ওভাবে দেখে আমি কিছু মনে করিনি। কিন্তু ও যেভাবে কাশি নিয়ে আমার দিকে তেড়ে আসছিল, একটু অসাবধান হলে আমার অনেক বড় ক্ষতি হতে পারত। এরপর থেকে এসব বিষয়ে আরও যত্নবান হওয়ার চেষ্টা করব। আসুন। কোথায় যাব? দাদিমণি আপনাকে ডাকছে। স্পর্শ ঘুম থেকে উঠে গেছে। ও ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। উজান চলে যেতে হিয়ার ফোন আসলো অর্পার। হিয়া এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে খুব সন্তর্পণে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে অর্পার চিন্তারত কণ্ঠ স্পষ্ট বোঝা গেল। আমি ঠিক আছে অর্পা, তুই কি আমাকে এত দুর্বল ভাবিস বলতো? সে যাই হোক, সাবধানে থাকবি। আর হ্যাঁ, বললি না তো উজান বলে মানুষটা ঠিক কীরকম? বুঝতে পারছি না অর্পা। বিহান আমার মনে লোকটার যে প্রতিচ্ছবি তৈরি করে দিয়েছিল, উনি তার থেকে একদম আলাদা জিনিস। পরিমার্জিত সাজসজ্জা, কথা বলার সময় এক গাম্ভীর্য, চলন থেকে শুরু করে সব কিছু এত পরিপাটি। হিয়ার কথা শেষ না হতে অর্পা হেসে দিল। প্রতিশোধ নিতে গিয়ে আবার প্রেমে পড়ে যাস না বান্ধবী, মনে রাখবি দুই ভাই কিন্তু একই রক্তের। সে আর বলতে, একবার ভালোবেসে ঠকেছি, দ্বিতীয়বার সেই ভুল করব না। আমি শুধু সত্যটা জানতে এসেছি। সত্যটা জানা হয়ে গেলে আমি আমার উদ্দেশ্যকে সফল করে ঠিক কেটে পড়ব। লোকটাকে বুঝিয়ে দেব একটা মেয়েকে বিয়ের সাজে বসিয়ে রাখা ঠিক কতটা যন্ত্রণাদায়ক। অর্পার সাথে কথাটুকু বলে পিছন ফিরতে আটকে ওঠে হিয়া। ঘরের দরজার ঠিক সামনে বুকের কাছে হাত দুটোকে ভাঁজ করে হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মিহু। তাহলে কি মিহু সব শুনে ফেললে? এবার চলবে।